আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিছানা সকাল সকাল উঠে যদি বিছানাটা ঝেড়ে পিছু নেই তাহলে ভালো লাগে। আর আজকে আমার ঘুম হচ্ছিল না, সকালবেলা অনেক সকালে যখন আজান দেয় ওই সময় আমার ঘুম ভেঙে গেছিলো। তারপরেও একটু শুয়েছিলাম, যেহেতু জানি যে উঠলে পায়ে ব্যথা করবে। তারপরেও উঠছি একটু লেট করে, তাতে হয়তো 6:30 বাজে, এই টাইমে উঠছি। বিছানায় শরীর যদি ভালো থাকে তাহলে বিছানায় আমার শুয়ে থাকতে একটুও ভালো লাগে না। শরীর যদি খারাপ লাগে তাহলে মানে বিছানায় গড়াগড়ি করি, কতক্ষণে উঠবো সেই চিন্তা করি। আর আমার আমার এটা অভ্যাস নাই যে বিছানায় সারাদিন শুয়ে বসে থাকা। প্রয়োজন ছাড়া আমি বিছানায় আসতে পছন্দও করি না। কিন্তু দুপুরবেলা হইলে একটু মনে হচ্ছে খাওয়া দাওয়ার পরে একটু বিছানায় মানে শুইলে একটু ভালো লাগে। তাও টাইম ধরে শুই, তাড়াতাড়ি উঠে যাই। খুব সকালবেলা উঠছি, উঠেই কি করছি, উঠেই বিছানাটা গুছাই নিলাম আর ওষুধ নিয়ে আসছি। গ্যাসের ওষুধটা আগে খাইছি, তার কিছুক্ষণ পরে একটা ডিম সিদ্ধ কইরা আবার ওই ওষুধগুলো খাইতে আসছি। জানি যে ব্যথাটা বাড়লে তো জীবনটা বাইরেই যাবে। অনেকগুলো ওষুধ, প্রায় 10টা ওষুধ সকালবেলা আর রাত্রে 12টা ওষুধ। এগুলো এতদিন খাইছি, এই নিয়মে খাওয়াইতেছিলাম। তাই ওষুধের ভিডিওটা বেশি দেওয়া হয় নাই, কারণ কাজে চলে গেছি। আমরা তো ভিডিওর বাহিরে যে কাজগুলো করি ওইগুলো অনেক সময় দেখানো হয় না, অনেক কাজ করা হয় ভিডিওর বাহিরে। তাই সকাল সকাল ওষুধটা খাইয়ে নিলাম। খাওয়ার পরে আমি আবার হাঁস মুরগি খুলতে চলে গেলাম, যে হাঁস মুরগি অনেকক্ষণ হয়েছে। হাঁস মুরগি মানে গরম, ওদেরও তো গরম লাগে, অস্থিরতা বাইরে গেছে হাঁস মুরগি। আমি আবার সকালবেলা উঠে আমার যে হাসপাতাল থেকে কাপড় চোপড় নিয়ে আসছিলাম ওইগুলোই আগেই ভিজাইছি। তো অনেকগুলো এই যে সাবান দিয়ে সুন্দর করে গৈসা সাবান দিয়ে সুন্দর করে মানে গৈসা সাবান দিয়ে কাপড়গুলো ভিজাই রাখছি প্রায় 1-1.5 ঘন্টা। তার কিছুক্ষণ পরে আবার ধুয়ে দিচ্ছি। তার কিছুক্ষণ পরে আবার ধুয়ে, আমাদের বাসায় অনেক কাপড় চোপড় জমে গেছিলো রাত্রে, এগুলো মেলে দিছি। তাই এখানে আর জায়গা ছিল না, আমাদের ওই যে ওই ভাড়াটের ওই ঘর, ওই পাশে যাইয়ে কাপড়গুলো আমি রোদে দিয়ে আসছি। তার কিছুক্ষণ পরে হাঁস মুরগি খুললাম, যে আদার দেই। ছোটো বাচ্চাগুলো হাঁসের জন্য আদার নিয়ে আসছি, ওদের ডাকতেছিলাম। দেখি খাবারের আওয়াজ পাইয়া তাড়াতাড়ি নেমে যাচ্ছে। মানে আসলে কি, এগুলো পালতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। কে কী মনে করলো ওটা আমার ভালো লাগে না, ওরা আমার কোনো বিষয় না। অনেকে আছে বলে, যেমন আমাদের গ্রামের বাড়িতে অনেকে বলবে হাঁস মুরগি পালে গিদেরের মতন গন্ধ আসে, ইয়ে সেই বিভিন্ন কথা বলে। কিন্তু এগুলো যদি না পালি তাহলে তো আমাদের ডিম কিনে খাইতে হয়। আর আমার এখন এত সুন্দর সিস্টেম হয়েছে, আমার এগুলো একটু দূরত্ব থাকে, মানে এগুলো আদার দিতে আমার ভালো লাগে। কিন্তু এখন হয়ে গেছে কি, নিজে একটু অসুস্থ হয়ে গেছি। আল্লাহ আল্লাহ হয়তো আমার পরীক্ষা করতে আছে, যে আশা করে বাড়িতে আসলাম, একটু হাঁস মুরগি পালবো, নিজে একটু নড়াচড়া করব। হয়তো এটা আমার ভাগ্যে নাই, একটু আমি কষ্ট করতে আছি। এই কয়দিন তো রেস্টে ছিলাম, ব্যথার একটু কম ছিল। বাসায় এসে যে আবার কাজ শুরু করে দিছি, হাঁটা চলা শুরু করে দিছি। যখন আমি রাত্রে ভয়েস দিতে আসছি তখন আমার এমন ব্যথা উঠছে, মানে জীবনটা বাইরে যাচ্ছে। তাড়াতাড়ি গরম পানি করে সেঁক দিলাম, ওষুধ খাইলাম ভাত খাইয়া, দেখি কমে কিনা। এখন দেখা যাচ্ছে যে সাপোজিটের যদি দেই তাহলে ব্যথা একদম থাকে না, একদিন পুরো ভালো থাকি। এত যদি সাপোজিটের দিই তাহলে তো নিজের শরীরে অনেক ক্ষতি হয়ে যাবে। বুঝতে পারতেছি আমার শরীরে একদম অনেক ক্ষতি হয়ে গেছে শরীরের। আমার মানে এত নিজেরটাই নিজে বোঝা যাচ্ছে যে আমার কোথায় কি সমস্যা। এখন তো ভয় পাচ্ছি কিডনিতে কিনা সমস্যা হয়, এত ওষুধ খাইলাম। কিডনিতে যদি সমস্যা হয়ে যায় তাই তো জীবন মানে হয়তো আর বাঁচতেই পারবো না। এখন যদি আল্লাহ আমার নিচে নেমে রক্ষা করে। এই পায়ে ব্যথাটা যে কী জন্য হইলো আমি বুঝতেই পারতেছি না। নিঃশ্বাস যদি নেই, নিঃশ্বাসের সাথে উঠা বসা করলেও মানে পায়ে টান লাগে। আর অনেক সময় সাপোজিটর যদি দেই তাইলে কোনোই ব্যথা থাকে না। এখন কি করব বুঝতে পারতেছি না। ডাক্তার আমার 4 মাসে ওষুধ দিছে, এই ওষুধগুলো চলবে। তাই মাঝখানে আবার তো যাওয়া লাগবে, যদি এই ওষুধে ব্যথা না কমে তাহলে আবার যাব। আর চিন্তা করতেছি এমআরআই করানো দরকার ছিল। এমআরআই ডাক্তারে বললাম, দিল না, হয়তো পরে দিবে। এমআরআই করলে হয়তো ধরা পড়তো। আর এই যে চাবি নিয়ে আসছিলাম, এটা আগের মানে হাঁসের আদার দিয়েছিলাম ওইটা দেখাইছি। সকালবেলা ওই যে চাবি নিয়ে এসে হাঁসটারে খুলতেছিলাম, ওইটা দেখাইছি পরে, মানে ওই ওই ভিডিওটা আবার পরে আসছে, এই জন্য আর কাটাকাটি করিনি। তা চিন্তা করলাম যে থাক, আমার বন্ধুরা বুঝবে কখন কোন সময় দেওয়া হচ্ছে।
এটা শুরুতেই যে কাপড় চোপড় ভিজাইছিলাম সেই কাপড় চোপড় ভিজানোর পরই হাঁস মুরগি ছাড়িয়ে দিছি। আজ ওরা বলছে আমার হাঁসে নাকি ডিম পারে, তা আমি এবার আসলাম দেখি যে আজকে ডিম পারে কিনা, দেখি যে না, আজকে আমার ভাগ্য ভালো না, ডিম পারলো না। বেশ কিছু ডিম এসে পাইছিলাম ফ্রিজে গুছাই থইছিল, তাই ওগুলা সকালবেলা একটা সিদ্ধ করে খাইছি। দেখা যাচ্ছে হাঁস মুরগি পাললে যদি ডিম টিম দেয় এগুলো কিন্তু আরও মজা লাগে, পালতে ভালো লাগে, এগুলোর পিছনে খাটতেও ভালো লাগে। আর আমি ওই জন্য চিনি না, আমার কথা হলো ভাত নষ্ট হয়, খাবার নষ্ট হয়, এগুলো যা ইচ্ছে তাই নষ্ট হয়, পরের মানে পুকুরে ফালানো লাগে, নয়তো অন্য কারো হাঁস মুরগি দিতে হয়। তাই সেটা আমার 2টা হাঁস মুরগি থাকুক, তাহলে আমি পালি। আমার মাও কিছু হাঁস মুরগি উমে দিছে, তাই তার নাকি মুরগির ছাটা ফুটছে। মায়েরে বললাম যে এদিক ওদিক বিক্রি করো না, আমিও তো কিনবো। তা 26টা নাকি ছাও হয়েছে, তা 26টা ছাও যদি হইয়ে থাকে, বললাম যে আমি ওখানে 10-15টা নিয়ে আসবো, অতগুলো দিয়ে কী করবো, তুমি আমার কাছে বিক্রি করে দিও। এই চীনা হাঁস 2টা মা দিয়ে গেছে, তার আগে 2টা হাঁসা, মানে আমাদের গ্রামে হাঁসা বলি, যে বেটা হাঁস বলে কেউ, বা হাঁসা, কেউ বলে মদ্দা হাঁস। তার 2টা হাঁসা দিয়ে গেছে, ওই 2টা তারা খায় নাই আপনাদের ভাইয়া। ওই 2টার উছিলায় আরও কিছু হাঁস কিনা হয়েছে। আর এখন চিন্তা করছি যদি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে মোটামুটি পর্যায়ে একটু 50-60টা হাঁস মুরগি পালবো। আর যদি শরীর ভালো না থাকে তাহলে একদম সব বাদ দিয়ে দেবো, কারণ কে করবে এগুলো। কারণ আমি যদি দৌড়োদৌড়ি না করতে পারি, আমি যদি নড়াচড়া না করতে পারি, এগুলো দেখা যাচ্ছে কেউ করবে না। এখন এগুলো করতে করতে 9টা-10টা বেজে গেছে। আমার শাশুড়ি আর আমার ছোট ছেলে তারা ঘুম থেকে উঠে 9টা-10টা বাজে, তাদের উঠতে উঠতে দেরি হয়ে যায়, কিন্তু অতক্ষণ তো অপেক্ষা করা যাবে না। আমার শাশুড়ি একটু দেরিতেই ঘুম থেকে ওঠে সবসময়, আর অতক্ষণ যদি অপেক্ষা করে তো হাঁস মুরগি গরমে অস্থিরতা বাইরে যাবে। আমাদের এর ভিতরে মিস্ত্রি চলে আসছিল সকালবেলা, যেহেতু সামনে রুমে কাজ করতেছি, মিস্ত্রি চলে আসছে। তা আমার বড় ছেলে আবার তাড়াতাড়ি ঠিক আছে, ওরে বললাম যে ঠিক আছে তোমার ভাত দিতে আসি, তুমি ভাত টাত খাইয়ে নাও। তা মিস্ত্রি যখন চলে আসলো, তাহলে আমি এবার বললাম যে ভাত টাত আছে, এগুলো তোমরা খাইয়েই নাও। তাই এরা আবার খাওয়া দাওয়া করে নিচ্ছে 10টার ভিতরে। আর তখন আমার শাশুড়ি আমার ছোট ছেলে উঠলো। আমি এবার তরকারি টরকারি সব করতে নিলাম, যে মিস্ত্রি আছে যেহেতু রান্না বাড়া করে খাওয়ার লাগবে। আমি এইখানে টমেটো, মানে গুঁড়ো মাছ ভিজানো হয়েছিল, টমেটো আলু কুচাই নিছি, পেঁয়াজ কুচাই নিছি, আর আর হলো আপনাদের পুঁই শাক কুচাই নিছি। তা আজকে রান্না করছিলাম, কাঁচা আম ছিল ফ্রিজে, ডাল রান্না করছি কাঁচা আম দিয়ে, গুঁড়ো মাছ রান্না করছি টমেটো আলু দিয়ে, আর পুঁই শাক ভাজি করছি। তা মোটামুটি শরীরটা ভালো লাগছিল, তা রান্না করলাম। আর আমার শাশুড়িরে বললাম যে চালটা একটু ধুইয়ে দেন, যেহেতু আমি নিচে হইতে পারি না। সব লাকড়ি টাকড়ি সব গুছাই চুলার ধারে নিয়ে আসছিলাম, তা তারে দিয়ে চালটা ধোয়াই নিলাম। আর যেহেতু পাতিল, এটা এলো 200-250 চালের ভাতের পাতিল, ওটা পানি সহকারে উঠাইতে গেলে যদি কষ্ট হয়, এই জন্য আর আমি ওটা পানি সহকারে উঠাই নেই, তারাই বললাম যে চালটা ধুয়ে দিতে। আর ফাঁকে একটু আমার ছেলেরা কাজ করতেছিল, মিস্ত্রি কাজ করতেছিল, তো ওই ভিডিওটা আবার একটু নিয়ে নিলাম। গুঁড়ো মাছ প্রথমে ভাত বসাই দিছি, আর সাথে পুঁই শাক ভাজি করে নিছি। আমার চুলাটা তো না, ফাঁকে আবার একটু চুলাটারে লিপে নিছিলাম, আইসে দেখি চুলার মুখ টুক কেমন যেন হয়ে গেছে, তো চুলাটা আবার একটু ফাঁকে লিপে নিলাম। যে চুলাটারে ওই যে ওরা সিমেন্ট বালি গুলাইছিল, আমি এবার চুলাটারে সিমেন্ট বালি দিয়া চুলাটা একটু মাইজে নিছিলাম। আর এখানে গুঁড়ো মাছ আলু টমেটো দিয়ে বসাই দিছিলাম, তার আগে পুঁই শাক ভাজি করা হয়ে গেছিলো, আর ভাত হয়ে গেছে। মাশাল্লাহ আজকে ভাতের পাতিল একা একাই উঠাইছি, উঠাইয়া ভাত গড় দিয়ে দিলাম। এত তো ভিডিও করা মানে দেখানো যায় না, একা যেহেতু একজন ভিডিওর পিছনে বসে থাকতে হয়, নাহলে তো ভিডিও করা যায় না। তাই জন্য আর একা হাতে ভিডিও করিনি, মোবাইল এত কাছে আনতে চাই না। মোবাইল যদি আগুনের কাছে আনি, তাহলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, এই জন্য না পারলে মোবাইলটা নিয়ে আসি। এখানে সব রান্না হয়ে গেছিলো, এখন ডাল ছিল, ডালটারে পরে বসাই দিয়েছিলাম, আর কিছু চাল বাজিয়ে দিয়েছিলাম। অনেকগুলো চাল ছিল, চালটা বাইরে রেখে দিলাম বয়াম বইরে, যদি খাইতে মন চায় বা সকাল বিকাল যদি কেউ খায়, এই জন্য কিছু চাল বাজিয়ে থুয়ে দিছিলাম। আর এই যে চিনে হাঁসগুলো রান্না করতেছি, ফাঁকে এসে এখানে বসে